স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, প্রতি শনিবার আমরা আপনাদের জন্য শনির রাত আয়োজন করে আসছি। এই শনির রাতে দুই ধরনের সেগমেন্ট আমরা রেখেছি। একটা হচ্ছে আপনাদের কাছ থেকে পাওয়া ঘটনা, দ্বিতীয় হচ্ছে অমীমাংসিত রহস্য। আপনাদের কাছ থেকে দারুণ দারুণ কিছু ঘটনা পেয়েছি, তাই টানা কিছু শনির রাত এপিসোডে সেই ঘটনাগুলো উপস্থাপন করছি। এই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন না করা পর্যন্ত আসলে শান্তি পাচ্ছিলাম না। এজন্যই মাঝখানে কিছু কিছু এপিসোডে আমরা অমীমাংসিত রহস্য আনিনি, আবার আনবো ইনশাল্লাহ। আজকের এই এপিসোডে যার ঘটনা থাকছে তাকে আপনারা সকলেই চেনেন। তিনি আপনাদের সকলের প্রিয় রবি ভাই, যার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। ওনার দুর্দান্ত অনেকগুলো ঘটনা আমরা ইতোমধ্যে প্রচার করেছি, যেগুলো আপনাদের সকলের কাছেই দারুণ দারুণ ভালো লেগেছে। আজকের ঘটনাটি উনি মূলত যার কাছ থেকে পেয়েছেন তার নাম আনিস। এই আনিস ভাই ওনারই বন্ধু। ঘটনাটি ঘটেছিল আনিস ভাইয়ের বাবার সাথে। ঘটনাটির সময়কাল 1999 সালের দিকে। এই আনিস ভাইয়ের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাদ দরগার ফিলিপনগর গ্রামে। ওই এলাকায় যারা আছেন বা আমাদের ঘটনা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। চলুন মূল ঘটনায় চলে যাই। 1999 সালের গরমকালে ঘটনাটা ঘটেছিল। তখন এই যে বৈশাখ মাস, ঝড় বাদলের সময়, এমন একটা সময় আর কি। এই আনিস ভাইয়ের বাবার নাম হচ্ছে রোকন। আমরা রোকন চাচা বলে সম্বোধন করছি। রোকন চাচার মাছ ধরার কিন্তু দারুণ একটা নেশা ছিল। উনি বন্ধু বান্ধবদের সাথে মাছ ধরতে চলে যেতেন। যখন ওর সাথে এই ঘটনাটা ঘটে তখন ওর বয়স 25 এরকম হবে আর কি। উনি যখন মাছ ধরতে গিয়েছেন, একটা বিলের কাছে গিয়েছেন, ওনারা পলো দিয়ে মাছ ধরেন। অনেকে এটাকে খালুই বলে, পলো বলে, কলুই বলে, এক একটা জায়গায় এক এক ধরনের নাম। তবে আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এটা পলো নামেই অভিহিত করা হয় বেশি আর কি। তো উনি পলো দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পলো জিনিসটা আপনারা অনেকেই চিনে থাকবেন। পলো বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ জিনিস। এটার উপরিভাগে ছোট্ট একটা ছিদ্র থাকে, বৃত্তাকার, আর নিচের অংশে এই বৃত্তাকারের ছিদ্রটা আস্তে আস্তে বড় হতে হতে নিচ পর্যন্ত আসে। গ্রামে মাঝে মাঝে দেখা যায় এই পলোর মধ্যে হাঁস মুরগির বাচ্চা বা হাঁস মুরগি ধরে রেখে দেওয়া হয়, উপর দিয়ে খাবার দেওয়া হয়। এটা তো গেল এটার একটা কাজ। আর একটা কাজ হলো এই পলো মাছ ধরার ক্ষেত্রে ব্যবহৃত হতো। যেখানে মাছ আছে বলে মনে হয় সেখানে পলোটা ফেলা হতো। এরপর পলোর উপরের অংশ দিয়ে হাত ঢুকিয়ে ভেতরের মাছটা ধরা হতো। ধরার পর হাতটা আবার ওই উপরের অংশ দিয়ে বের করে মাছ ধরার কোন একটা পাত্রে রাখা হতো। এভাবেই পলোর দুই ধরনের ব্যবহার গ্রামের মানুষজন করে থাকে। আপনারা অনেকে সেটা দেখেছেন, আমি নিজেও দেখেছি। উনি পলো নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বন্ধু বান্ধবদের সাথে। তো বিলের একটা নির্দিষ্ট জায়গায় উনি মাছ ধরছেন। সেখানে হাঁটু পানির মতো পানি ছিল, খুব যে বেশি পানি ছিল বিষয়টা এরকমও না। তো উনি ওনার মতো করে মাছ ধরছেন। ওখানে হয় কি, সবাই যে একসাথে মাছ ধরবেন বিষয়টা এরকম না। এক একজন এক একদিকে ছড়িয়ে ছিটিয়ে যান, পরে আবার নিজেরাই নিজেদেরকে ডাক দিয়ে একত্র হয়ে যান, এরপর বাড়ির দিকে চলে যান। এরকমই হওয়ার হামেশা হচ্ছিল। অন্যান্য দিনের মতোই প্ল্যান ছিল যে আজকেও ওইভাবে ওনারা মাছ ধরে আবার সবাইকে ডেকে একসাথে বাড়িতে যাবেন। উনি পলো দিয়ে মাছ ধরছেন, কখনো কখনো পাচ্ছেন, কখনো কখনো পাচ্ছেন না। এরকম করতে করতে অনেক সময় পার হয়ে যায়। একটা সময় উনি চারদিকে তাকিয়ে দেখেন যে আশেপাশে ওনার বন্ধুদেরকে ওভাবে দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, একটু পরে ডাক দিই। হঠাৎ করে হয় কি, উনি দেখেন যে ওনার পেছন দিকে একটা কালো মেঘের মতো ভেসে আসছে। আর মেঘের মতো ওই জিনিসটা একদম যে মেঘ এটাও না, এটা অনেকটা নিচ দিয়ে আসছিল। আর এর নিচে একটা লেজের মতো, মানে সাইক্লোন যেরকম হয় না, সাইক্লোনের নিচের অংশ লেজের মতো থাকে, ওই রকম আর কি। তো ওইটা আসছে, উনি এটা দেখে বেশ অবাক হন যে হঠাৎ করে
এই জিনিসটা আসছে, এটা কি? উনি দেখতে পান ওই জিনিসটা যেদিক দিয়ে আসছে ওই জায়গাতে মনে হচ্ছে বাতাস, বাতাসের শো শো শব্দ উনি পাচ্ছেন, কিন্তু ওই বাতাসটা ওনার এই পর্যন্ত আর আসছে না। মানে ওইটা যেখানে আছে ওইখানে মনে হচ্ছে ওরকমটা হচ্ছে, ওর আশেপাশে যে গাছগুলো রয়েছে একদম কাছাকাছি আর কি, সেগুলো কিছুটা নড়াচড়া করছে। আর বাতাস যে খুব ঝড়ো বাতাস বিষয়টা এরকম না, তবে বাতাসের এরকম শো শো শব্দ হচ্ছে। উনি চিন্তা করলেন যে আর দুইবার পলো ফেলি, মাছ পেলে পেলাম, না হলে যে কয়টা মাছ পেয়েছি এটা নিয়ে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে উনি একবার পলো ফেলেছেন। হঠাৎ করে মনে হলো ভারী কিছু ওই পলোর মধ্যে নড়াচড়া করে উঠলো। উনি চিন্তা করলেন মনে হয় বড় কোনো মাছ হবে। উনি পলোর উপরের যে অংশ মানে উপরিভাগ এটা দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছেন যে ভেতরে কি পড়েছে এটা দেখার জন্য বা বোঝার জন্য। উনি যখন হাতটা ঢুকিয়ে দিয়েছেন ওনার কাছে অনুভূত হয় গোলাকৃতির কিছু একটা, বলের মতো ভারী কিছু একটা। উনি চিন্তা করেন কি রে এটা কি? কখনো কখনো মসৃণ মনে হয়, কখনো কখনো কোনো অংশ লোমশ মনে হয়। উনি হাত দিয়ে কি করেছেন, ওটা তুলেছেন। ওটা তুলে আর হাতটা বের করতে পারেন নাই, কারণ জিনিসটা একটু বড়। উনি ওই পলোর মধ্যে হাতটা থাকা অবস্থাতেই দেখতে পান এটা একটা মানুষের মাথা। একদম বাচ্চা মানুষের মাথা বিষয়টা এরকমও না, আবার যে বড় মানুষের মাথা বিষয়টা এরকমও না। 10-12 বছর বয়সী বাচ্চাদের মাথা যত বড় হয় ওই রকম আর কি। মাথায় চুল রয়েছে, এই জন্যই ওইটার একটা অংশ বিশেষ কিছুটা লোমশ মনে হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মাথাটা মনে হচ্ছে তাকিয়ে আছে আর মুখে মুচকি হাসি। তবে তার কানের অংশটা নেই, মনে হচ্ছে কানের অংশটা কোনো কিছুতে খুবলে খেয়ে ফেলেছে। অনেক সময় কাঁকড়া টাকড়া এরকম হয় না, খেয়ে ফেলে, এরকমটা হয়েছে। এই মাথাটা কিভাবে এলো? আর এটার চোখ খোলা, মুখে মৃদু হাসি, তার যে চোখের পলক পড়ছে বা সে যে হাসছে দাঁত বের করবে সেটা এরকম না, মুখমণ্ডলের ধরনটাই ওরকম ছিল। এইটা দেখার সাথে সাথে এই রোপণ চাষা মারাত্মক ভয় পান। উনি মাথাটা ওখানেই ফেলে দিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেন। পলোটাও যে আনবেন সেটা ওনার মাথায় ছিল না, পলোটাও ফেলে দিয়ে চলে আসেন। এরপর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওনার বন্ধু বান্ধবদেরকে উনি ডাকছেন, কিন্তু কেউ কোনো সারা শব্দ পাচ্ছে না বা উনি কাউকে দেখতে পাচ্ছেন না। উনি যে ডাক ক্রমাগত ডেকে যাচ্ছেন, তারা যে অন্য দিক থেকে তার ডাকের উত্তর দেবে এমনটাও হচ্ছে না। কিন্তু উনি খুব দ্রুত ডাঙায় ওঠার চেষ্টা করেন এবং উঠেও যান। এরপর উনি দ্রুত বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে হয় কি, উনি হঠাৎ করে খেয়াল করেন ওনার সামনে ওই যে কালো মেঘের মতো জিনিসটা সেটা চলে এসেছে, নিচের অংশ সাইক্লোনের মতো। আর ওই জিনিসটা যেখানে আছে ওইখানে বাতাস হচ্ছে, তবে সেটা ঝড়ো বাতাস না। সাইক্লোন হলে তো সেখানে মারাত্মক ঝড়ো বাতাস হয়। উনি যখন ডাঙাতে উঠেছিলেন উনি রাস্তায় একটা লাঠি দেখতে পেয়েছিলেন। কোন একটা গাছের ডাল হবে, লম্বালম্বি কোন একটা ডাল হবে আর কি। তো ওই ডালটা উনি হাতে নিয়েছিলেন বুদ্ধি করে, ওই ডালটা নিয়ে উনি দৌড়াচ্ছিলেন। তো সামনে যখন ওই বান কুড়ালির মতো জিনিসটা পড়ে যায়, মানে ওই সাইকেলের মতো জিনিসটা পড়ে যায়, উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, এইটা এখানে সামনে আসলো কেন। মুরব্বীদের কাছ থেকে শুনেছেন যে এগুলো ভালো জিনিস না, এটা সামনে চলে আসছে। উনি তো সাহসী মানুষ ছিলেন, উনি করেছেন কি, ওই লাঠিটা নিয়ে ওইটার যে লেজের অংশ সেখানে সপাং সপাং করে আঘাত করা শুরু করেছেন। আর যখনই আঘাত করছেন ভিতর থেকে বিভিন্ন আওয়াজে, মানে মনে হচ্ছে ওর ভিতরে অনেক মানুষ রয়েছে, মহিলা মানুষ, বাচ্চা, পুরুষ মানুষ, তারা বলছে ইরে মারিস না, মারিস না, মারিস না, আর মারিস না, আমরা চলে যাচ্ছি, মারিস না, কি অপরাধ করছি, মারিস না। তো এটা বলতে বলতে হয় কি, হঠাৎ করে ওই জিনিসটা পেছন দিকে সরে যেতে থাকে। এরপরে চি চি এক ধরনের শব্দ হতে থাকে। এটা হতে হতেই ওই জিনিসটা একদমই মিলিয়ে যায়, একদম ভ্যানিশ। এরপর উনি কি করেন, বাড়ির দিকে আগাতে থাকেন। মিনিট খানেক হাঁটার পর হঠাৎ করে ওনার মনে হলো উনি মনে হচ্ছে শূন্যে ভেসে যাচ্ছেন, আর ওনার দুই হাতের বাহুতে চাপ অনুভব করছেন। উনি মাথাটা উপরের দিক দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে কি। যখনই উপর দিকে তাকিয়েছেন কিছুটা,
উনি দেখেন ভয়ঙ্কর আকৃতির একটা মানুষের মতো অবয়ব দেখা যাচ্ছে, যেটার মাথা অনেক বড়। চেহারা যে অনেক ভয়ঙ্কর বিষয়টা এরকমও না, তবে মাথাটা অনেক বড়, আর এটার দুটো ডানা রয়েছে, ডানা দুটো ঝাপটাচ্ছে, আর ওইটার দুটো হাত তার বাহুতে চেপে ধরে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মাটি থেকে 5-7 হাত উপরে আছে তখন। উনি এটা দেখে মারাত্মক ভয় পান, আর তখন উনি সূরা ইয়াসিন পড়া শুরু করেন। মানে সূরা ইয়াসিনের বেশ কিছু আয়াত মুখস্থ ছিল। যখনই সূরা ইয়াসিন উনি পড়া শুরু করেছেন, তখনই ওই জিনিসটা এই রোকন চাচাকে ছেড়ে দেয়। উনি ওই 5-7 হাত উপর থেকেই নিচে পড়েন। তবে উনি যেখানে পড়েন ওই সাইডটাতে নদী ছিল, নদীর এক পাশে পড়েছেন আর কি, আর ওইখানে বড় একটা বট গাছও ছিল। এরপর ওনার কিছু মনে নাই, উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তো উনি যখন নিজেকে আবিষ্কার করেন নিজের বাড়িতে, তখন দেখতে পান ওনার বন্ধু বান্ধব আছে, ওনার পরিবারের সদস্যরাও রয়েছে। সবাই যখন তাকে জিজ্ঞেস করে, এই গত রাত্রে কি হয়েছিল, তুই বট গাছের কাছে গেলি কিভাবে, আর বট গাছের শেকড়ের ভিতরে গেলি কিভাবে, তখন উনি সব বিষয়টা খুলে বলেন যে কি হয়েছিল। উনি তো উপর থেকে পড়ার পর আর কিছু তো মনে করতে পারেন নাই। তখন পরিবারের সদস্যরা এবং বন্ধু বান্ধবরা বলেন যে রাতের বেলা হঠাৎ করে তাকে তারা খুঁজে পায় না, ডাকাডাকি করার পরে পাওয়া যায় না, তারা মনে করছে সে চলে গেছে, এই জন্য তারা বাড়িতে চলে আসে যে যার মতো। পরিবারের সদস্যরা যখন দেখলো যে উনি সারা রাত বাড়িতে আসেন নাই, সকাল হলে বন্ধু বান্ধবদের কাছে গিয়েছেন পরিবারের সদস্যরা, তার মা বাবা, যে রোকন কোথায় গেল। বন্ধু বান্ধবরা বলে যে রোকন তো ও বাড়িতে চলে আসছে মনে করছি আমরা, এই জন্য আমরাও আমাদের মতো করে বাড়িতে চলে আসছি, ওকে তো রাত্রে খুঁজে পাই নাই। এরপর শুরু হয়ে যায় খোঁজাখুঁজি, কারণ রোকন তো বাড়িতে আসে নাই। সবাই মিলে রোকন চাচাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই নদীর কাছাকাছি থাকা ওই বট গাছের কাছে যায় সবাই। ওই বট গাছটা অনেক পুরনো, অনেক শেকড় ডালপালা রয়েছে। ওই বট গাছের মাটির যে অংশ, যেখানে অনেক লম্বা লম্বা শেকড় ছিল, এই শেকড়ের মাঝখানে তো অনেক ফাঁকা জায়গা থাকে, ফাঁপা জায়গা থাকে। তো ওইখানে এই রোকন চাচাকে আটকানো অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে মূলত রোকন চাচাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। রোকন চাচা সারাদিন মোটামুটি ভালোই ছিলেন। রাতের বেলা ওনার কিছু সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে রোকন চাচার মা, উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলেন, তখন রোকন চাচার ঘর থেকে গোংরানির আওয়াজ উনি শুনতে পান। তো উনি যখন এই আওয়াজ শুনে রোকন চাচার ঘরের মধ্যে গিয়েছেন, উনি দেখতে পান রোকন চাচা বিছানার উপর শরীরটাকে মুচড়াচ্ছেন। সাপ যেভাবে শরীরটাকে নিজেকে মুচড়াতে থাকে ওইভাবে মুচড়াচ্ছেন, আর গোংরানির মতো আওয়াজ করছেন। উনি গিয়ে যখন রোকন চাচাকে টাচ করেন, সাথে সাথে রোকন চাচা স্বাভাবিক হয়ে যান। মনে হচ্ছিল রোকন চাচাকে কেউ খুব আঘাত করছিল। রোকন চাচাকে উনি ডেকে তোলেন, এই কি হয়েছে কি হয়েছে। তখন রোকন চাচা তার মাকে দেখে একটা বিষয় বলেন। উনি বলেন যে উনি স্বপ্নে একটা মহিলা অবয়বকে দেখেছেন। এই মহিলা অবয়ব বট গাছের কাছে রয়েছে, আর মনে হচ্ছে ওই মহিলা অবয়বটি তাকে তুলে কোথাও নিয়ে যাচ্ছে, এমনটা উনি দেখেছেন। রোকন চাচার মা উনি চিন্তা করেন যে বিষয়টা স্বাভাবিক না, কারণ রোকন চাচার সাথে তো একটা ঘটনা ঘটেছে, আবার এরকম একটা স্বপ্ন দেখেছে। তারপর উনি নিজের চোখে যেটা দেখলেন, দ্রুত তাকে চিকিৎসা করাতে হবে, না হলে বিপদ হবে। রোকন চাচার মা রোকন চাচার বাবার সাথে আলোচনা করেন, তার বাবাও সম্মতি দেয় যে হ্যাঁ আসলে এই রোকনকে তো ভালো একটা ট্রিটমেন্ট করাতে হবে। পরদিন সকালবেলা এই রোকন চাচার বাড়ি থেকে এই 1 কিলোমিটার মতো দূরে একজন ব্যক্তি ছিলেন, উনি হুজুর ছিলেন, এই জিন রিলেটেড চিকিৎসা করতেন। তবে ওনার কাছে কিন্তু কোনো জিন ছিল না। অনেক সময় থাকে না যে তাদের পোষ্য কিছু জিন থাকে, জিনেরা খবর টবর এনে দেয়, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করে। ওনার মানে ব্যাপারটা এরকম ছিল না। উনি কারো উপর জিন হাজির করাতে পারতেন, তারপর রুকিয়া করে দিতেন, জাস্ট এতটুকুই। তো উনি আসছেন, উনি যখন শুনেছেন এই বিষয়টা, উনি বলেছিলেন যে সন্ধ্যার পরে আসবেন। তো সন্ধ্যার পরে উনি আসছেন। সন্ধ্যার পর থেকে এশার আজানের আগ পর্যন্ত উনি চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই এই রোকন চাচার উপরে জিন হাজির করতে পারেন না। উনি হতাশ হয়ে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে চলে যেতে থাকেন। উনি চিন্তা করেছিলেন যে হয়তো এটা সাধারণ কোনো সমস্যা, অন্য কিছু না। এই জন্য উনি পানি টানি পরে এমনি সাধারণ ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছিলেন।
তো উনি যখন বাড়িতে ফেরত যাচ্ছিলেন, ওনার বাড়িতে ফেরত আসার পথটা রাত্রেবেলা তো বেশ নির্জন ছিল, তখন তো খুব বেশি রাত না, এশার নামাজের পর পরই উনি ফেরত আসছিলেন। উনি যখন বাড়ি থেকে মোটামুটি 200 কি 300 মিটার দূরে, তখন হঠাৎ করে পেছন থেকে হুজুরকে কেউ ডাক দেয়, হুজুর দাঁড়ান দাঁড়ান। উনি তো বাইসাইকেল চালিয়ে আসছিলেন, বাইসাইকেলটা থামানোর পেছন দিকে তাকিয়ে দেখেন একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটা একদম মিচমিচে কালো, তবে অনেক যে বড় আকৃতির বিষয়টা এরকম না। ওই কুকুরটা হুজুরকে দেখেই সুন্দর করে একটা সালাম দেয়। হুজুর তো বেশ ভয় পেয়ে যান, কারণ উনি আসলে এই ধরনের ব্যাপার এবারই প্রথম তার সাথে ঘটলো, যে কোনো কুকুর তার সাথে কথা বলছে, মানুষের মতো কথা বলছে, তাকে সালাম দিয়েছে সুন্দর করে। উনি সালামের জবাব নেন। তখন ওই কুকুরটা খুব বিনীত ভাবে বলে, হুজুর আমার বোনকে বাঁচান, ও আমার বোনকে মেরে ফেলবে, দ্রুত আমার বোনকে বাঁচান, আপনি আবার ওই বাড়িতে যান, আবার আমার বোনকে বাঁচানোর চেষ্টা করেন। তখন হুজুর বলেন যে কে তোমার বোন, কে মেরে ফেলবে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ওই কুকুরটা বলে যে আমি একটি বিশেষ রুকিয়া পদ্ধতি বলছি, আপনি এই পদ্ধতিতে ওর উপর রুকিয়া করেন। এখন কথা বলার সময় নাই, আমি এখন বেশি কথা বলতে গেলে আপনি ভয় পেয়ে যাবেন, এই জন্য আমি পরে বলবো, আপনি দ্রুত ওখানে যান, আপনার অদৃশ্যভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমি করব, আপনি দয়া করে দ্রুত আবার ওই রোকনের বাড়িতে যান, আবার তার উপরে জিন হাজির করার চেষ্টা করেন, সময় নাই, খুব দ্রুত করেন। হুজুর এই কথা শোনার পর খুব চিন্তিত হয়ে পড়েন যে আসলে কি করবেন। তারপর আসলে ওই কুকুর রূপী অবয়বটা এমন ভাবে কাকতি মিনতি করছিল যে আমার বোনকে বাঁচান। তখন উনি বুঝতে পারেন যে তার বোন হচ্ছে একটা পরী, যে এই রোকনের শরীরে আটকে গেছে, কোনো না কোনো ভাবে আটকে গেছে, বের হতে পারছে না। তো যাই হোক, উনি সাইকেল ঘুরিয়ে দ্রুত আবার রোকন চাচাদের বাড়িতে যান। হুজুর তো বিদায় নিয়ে চলে গিয়েছেন। আবার তার আশা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়, জিজ্ঞেস করে আসার কারণ কি। তখন হুজুর বলেন যে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি রোকনকে সামনে নিয়ে আসা, আবার রুকিয়া করতে হবে। তখন ওই জিনিস শিখিয়ে দেয়া ওই রুকিয়া পদ্ধতি উনি অ্যাপ্লাই করেন। উনি অ্যাপ্লাই করেছেন, হঠাৎ করে রোকন চাচার ভেতর থেকে একটা নারী অবয়ব খুব আস্তে আস্তে, মনে হচ্ছে তার কথা বলতে কষ্ট হচ্ছে, এই নারী অবয়ব মনে হচ্ছে কথা বলছে। রোকন চাচার কণ্ঠটা মেয়েলি কণ্ঠ হয়ে যায়, মনে হচ্ছে কোনো মেয়ে কথা বলছে। সে হুজুরকে বলতে থাকে, হুজুর আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমি ভুল করছি, কিন্তু এমন ভুল যে হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি নাই, দ্রুত আপনি রুকিয়া করেন, আমাকে এর ভেতর থেকে বের করেন, আমি কথা দিচ্ছি আর কখনো এই ধরনের দুষ্টামি করব না। হুজুর আসলে এই কথার আগামাতা বুঝতেও পারছেন না। তারপরেও ওই জিনিস শিখিয়ে দেওয়া রুকিয়া পদ্ধতি উনি অ্যাপ্লাই করেছেন, যদিও অল্প সময়ের জন্যই। শুধু রোকন চাচার ভিতরে থাকা ওই অবয়বটা কথা বলে ওঠে, এরপরে একদম চুপচাপ, আর কোনো কথা নাই। এখন কি হলো, ওই হুজুর মনে করেছিলেন সম্ভবত ওই মেয়েটা মুক্তি পেয়ে গেছে, মানে ওই পরীটা মুক্তি পেয়ে গেছে। উনি চিন্তা করলেন সবকিছু ঠিকঠাক। ওই চিন্তা করে উনি বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে উনি ওনার বাড়িতে ঠিকঠাক মতো চলেও যান। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়েন। উনি যখন ঘুমিয়েছেন তখন উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। উনি দেখেন যে ওনার বাড়ির কাছে একটা পুকুর রয়েছে। উনি হাঁটতে হাঁটতে ওই পুকুরের দিকে গিয়েছেন। পুকুরের ভিতর থেকে একটা নারী অবয়ব ভেসে উঠেছে। নারী অবয়বটা ভেসে উঠে, শুধু মাথাটা ভেসে উঠেছে। সেই অবয়বটা বলছে, হুজুর আমাকে তো মনে হয় আপনি আর বাঁচাতে পারলেন না, আমি আমার ভুলের কারণেই হয়তোবা মারা যাব, কিন্তু এই রোকন যে ছেলেটা, ওর আসলেই কোনো দোষ নাই, আমার কারণে ও মরবে এটা তো হতে পারে না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, আপনি অন্তত রোকন ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন, আল্লাহ হাফিজ। এই বলেই ওই অবয়বটা আবার পানির মধ্যে ঢুকে যায়। এই স্বপ্নটা দেখার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। উনি দরদর করে ঘামছেন, এমনিতে তো গরমকাল, তারপর দরদর করে ঘামছেন যে
এই স্বপ্নটা উনি কেন দেখলেন, কি মেসেজ ছিল এটার মধ্যে। এর মধ্যে হঠাৎ করে বাইরে থেকে হুজুরকে কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, একটু বাইরে আসেন, কথা আছে। কণ্ঠটা তার পরিচিত লাগে, কণ্ঠটা কোথায় যেন শুনেছেন। তখন ওর মনে পড়ে, আরে এই কণ্ঠটা তো আমি যখন লোকনকে রুকিয়া করে যখন ফিরছিলাম তখন কুকুর রূপী যে অবয়বটা ছিল তার কণ্ঠের সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো মেসেজ আছে তার জন্য। হুজুর দ্রুত ঘর থেকে বের হন, তবে এবার আর কুকুর রূপে সেই অবয়বটাকে দেখছেন না, দেখছে একটা বড় আকৃতির সাদা বিড়াল রূপে। ওই বিড়ালটি হুজুরের সাথে মানুষের মতো করে কথা বলছে। তখন ওই বিড়াল রূপী অবয়বটা খুব কান্নাকাটি করতে থাকে আর বলে যে, হুজুর আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা আমি জানি, আমার বোন এখন আর পৃথিবীতে নাই, তাকে হত্যা করা হয়েছে, ও আমার বোনকে হত্যা করেছে। তখন হুজুর বলে যে, আমাকে বারবার তোমরা বলছো ও হত্যা করছে, এই ওটা কি, আর এই ও কেন বা তোমার বোনকে হত্যা করলো, আর কেনই বা রোকনকে হত্যা করবে। তখন ওই বিড়াল রূপী অবয়বটা বলে, আসলে আমার বোন তার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তো বিয়ে থেকে যখন ফেরত আসছিল হঠাৎ করে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে, সে দেখে যে রোকন একা একা মাছ ধরছে। আমার এই বোনটা ছোটবেলা থেকে একটু দুষ্টু, আর সে এমনিতেও ছোটই। ও কি করেছে, ওই সময়ে একটা মানুষের মাথার মতো একটা জিনিস তৈরি করেছে, সে তার যে মায়াজাল রয়েছে সেটা দিয়ে। সে মনে করেছে যে রোকনের সাথে একটু মজা করি। তো এই জিনিসটা যখন করেছে ওই সময় আবার হয়েছে কি, দূর থেকে জিনেদের একটা বিয়ের দল আসছিল, বিয়ের দাওয়াত টাওয়াত খেয়ে জিনেদের মধ্যে পুরুষ আছে, শিশু আছে, নারী আছে, তারা আসছিল। তো এই ধরনের দল যখন কোনো দিক দিয়ে আসে, নিয়ম হচ্ছে যে পথ যেন ছেড়ে দিয়ে দাঁড়ায়, এটা একটা আদব জিনেদের মধ্যকার। তো আমার বোন তখন কি করেছে, কোথায় যাবে ওই সময় বিলের মধ্যে হঠাৎ করে, হুটহাট করে কোন জায়গায় অন্য জিনেরা লুকিয়ে আছে, হঠাৎ করে তাকে কোনো ক্ষতি করতে পারে, এই জন্য আমার বোন এই রোকনের শরীরের মধ্যে ঢুকে গেছে, যেটা রোকনও টের পাই নাই। রোকন যখন ওখান থেকে ভয় পেয়ে দ্রুত রাস্তায় উঠে আসে, তখন ওর সামনে ওই মেঘটা পড়ে যায়, সাইক্লোনের মতো ওই জিনিসটা, সেটাতে সে আঘাত করে, তাতেও কোনো সমস্যা হয় নাই, সেই জিনিসটা চলে গেছে। কিন্তু ওই সময় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই নদীর পাড়ে একটা বট গাছ রয়েছে, ওই বট গাছে বহু বছর আগে থেকে খুব ভয়ঙ্কর একটা সাধক জিন বসবাস করে। সে এমনিতে মানুষের উপর আসর করে না, কিন্তু সে সাধনা করে। সে হঠাৎ করে দেখতে পায় যে রোকনের মধ্যে একটা পরী বসে আছে। রোকন যে সেখানে আছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ রাতের বেলা এই এলাকার হর হামেশাই ছেলে পেলে দিকে চলাফেরা করে, সে কখনো কাউকে ভয়ও দেখায় না, এটা তার কাজ না, এটাকে সে খুবই তুচ্ছ তাচ্ছিল্য কাজ মনে করে। কিন্তু সে যখনই দেখেছে রোকনের মধ্যে আমার বোন বসে আছে, তখনই সে চিন্তা করেছে যে রোকনের ভেতরে থাকা এই মেয়ে পরীটাকে সে হত্যা করবে। আমরা যেই গোত্রের জিন, এই গোত্রের কোন জিনকে যদি হত্যা কেউ করতে পারে, তাহলে সে তার গোত্রে খুব বাহবা পায়, সে পুরুষ হোক আর নারী হোক। আর এই দুষ্টু শক্তিশালী জিনটা যখনই বুঝতে পারে যে আমরা একটা বিশেষ গোত্রের জিন, সাথে সাথে সে সিদ্ধান্ত নেয় যে আমার বোনকে সে হত্যা করবে। আর এই জন্যই শুরুতে রোকনকে সে তুলে নিয়ে যাচ্ছিল, ওই সময় সে সূরা ইয়াসিন পড়ার কারণে তাকে ফেলে দেয়, কিন্তু সে রোকনের পিছু লেগেই আছে। এরপর আপনি যখন প্রথমে রুকিয়া করেছেন, জিন তার জাদু শক্তির বলে সেই রুকিয়াটা রোকনের উপর কাজ করতে দেয় নাই, এই জন্য আপনি ব্যর্থ হয়ে চলে যাচ্ছিলেন। তখন আমি আপনাকে রাস্তায় আবার ফেরত আসতে বলি এবং একটা পদ্ধতি শিখিয়ে দিই। দ্বিতীয় পদ্ধতিতে আমার বোন সামান্য সময়ের জন্য কথা বলতে সক্ষম হলেও আবারও ওই জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করে যার ফলে কোনোভাবেই আমার বোন আর কথা বলতে পারেনি। তবে সর্বশেষ আপনাকে স্বপ্নে একটা জিনিস দেখিয়েছে, এর পরপরই ওই দুষ্টু জিনটা আমার বোনকে নৃশংসভাবে হত্যা করে, এখন রোকনকেও হত্যা করবে।
কারণ দ্বিতীয়বার যখন রুকিয়া করা হয়েছে তখন রোকনের উপরও সে ক্ষিপ্ত হয়েছে, রোকনকে সে হত্যা করবে এটা বলেছে। এখন রোকনকে আপনি বাঁচান, আমার বোনটা মারা গেছে। এই সমস্ত কথা শুনে হুজুরের খুব মন খারাপ হয়। তার সামনে একটা বিড়াল রূপী অবয়ব মানুষের মতো কথা বলছে আর অঝোর ধারায় কান্না করছে। একদিকে উনি ভয়ও পাচ্ছেন, আর একদিকে ওনার মনে খুব কষ্ট হচ্ছিল। উনি সাথে সাথে সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত রোকনকে ট্রিটমেন্ট করতে যাবেন। তবে ওই রাত্রে যাওয়ার আর কোনো উপায় ছিল না। ওই রাত্রে গেলে ওই দুষ্ট জিনটা তার উপর আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল। তো বিড়াল রূপী ওই অবয়বটা, সেও একটা নারী জিন, সেও পরী। সে হচ্ছে বড় বোন, আর তার ওই বোনটা হচ্ছে ছোট বোন, যে রোকনের শরীরে আটকে গিয়েছিল। ওই দুষ্ট জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছিল, কোনোভাবেই ওই পরীটা রোকনের শরীর থেকে আর বের হতে পারছিল না। তাকে আটক করে ফেলেছিল ওই দুষ্ট জিনটা। রুকিয়া করেও তাকে বের করতে পারেনি। হুজুর পরের দিন রোকনের ট্রিটমেন্ট শুরু করেন। ট্রিটমেন্ট কোন পদ্ধতিতে করা হবে সেটাও ওই বিড়াল রূপে আসা ওই পরীটা বলে দিয়েছিলেন। ওই বিড়াল রূপী ওই পরীটা নাকি তার সম্প্রদায়ের কাছ থেকে একটা তথ্য জেনে এসেছিলেন। সেটা হচ্ছে, এই যে দুষ্ট শক্তিশালী জিনটা, তাকে সাধারণ কোনো পদ্ধতিতে বন্দী করা সম্ভব নয়। সাধারণ কোনো কাচের বোতলে বা অন্য কোনো প্লাস্টিকের বোতলেও বন্দী করা সম্ভব নয়। একে নাকি একটা বিশেষ ঘাস দিয়ে, যে ঘাসগুলো একটু লম্বা হয়, এই ঘাস দিয়ে একটা বলের মতো তৈরি করতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে। এরপর মখমলের কাপড় দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। ওইটার মধ্যে ওই জিনটাকেই শুধু আটক করা যাবে, এছাড়া অন্য কোনোভাবে আটক করলে সে আসলে তার মধ্যে ঢুকবেই না। অন্য কোনো কিছু তাকে আটক করা যাবেই না। আর তাকে আটক করার পর ওই জিনিসটা মাটিতে সাথে সাথে দাফন করে ফেলতে হবে। হুজুর ওই জিনিস শিখিয়ে দেওয়া রুকিয়া পদ্ধতি অবলম্বন করেন এবং সেই অনুযায়ী রোকনের শরীর থেকে ওই দুষ্ট জিনের প্রভাবটাও কাটিয়ে দেন আর ওই জিনটাকেও বন্দী করতে সক্ষম হন। তবে ইতোমধ্যেই রোকনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই রোকন চাচা উনি মানসিকভাবে খুব অস্থির হয়ে যান, অনেকটা পাগলের মতো। বেশ কিছুদিন পাগলই ছিলেন বলতে হবে। এরপর দীর্ঘ চিকিৎসায় আল্লাহর রহমতে উনি ভালো হয়েছিলেন। তবে কিছুটা সমস্যা ওনার রয়েই যায়। কখনো কখনো সেই সমস্যাটা বাড়ে, কখনো কখনো একদম স্বাভাবিক হয়ে যান, কখনো কখনো কিছুটা সমস্যা দেখা দেয়। মানে খুব বাড়তিও না, একদম কমও না। এভাবেই ওনার জীবন চলছে। উনি এখনো বেঁচে আছেন, এখনো মাঝে মাঝে ওনার কিছুটা সমস্যা দেখা দেয়। তবে ওই যে যেই পরীটা পরবর্তীতে এসে রুকিয়ার পদ্ধতি জানিয়ে দিয়েছিলেন, ওই পরীটার সাথে নাকি আর পরবর্তীতে কখনোই হুজুরের সাক্ষাৎ হয়নি। প্রিয় লিসেনার্স, দেখুন কতই না বিচিত্র সবকিছু। একটা অল্প বয়স্কা পরী, সে দুষ্টমি করে কি একটা বিপদীটা তার জন্য ডেকে এনেছিল। সে রোকন চাচার শরীরে ঢোকার পর ওই দুষ্ট জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে, সে কোনোভাবেই রোকন চাচার শরীর থেকে আর বের হতে পারেনি। আর তাকে বিনা অপরাধে শুধু বাহবা পাওয়ার জন্য, নিজের শক্তি বৃদ্ধি করার জন্য তাকে হত্যা করে। জিনদের মধ্যেও নাকি এই ধরনের পদ্ধতি প্রচলিত আছে। জিনেরা শুধু যে মানুষকে হত্যা করবে সেটা এরকম না, জিনেরা জিনদেরকেও তাদের শিকার বানায় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য। এমনই হয়েছিল, বিনা অপরাধে ওই পরীটি মারা যায়। তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে বিনা অপরাধেই রোকন চাচাও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। রোকন চাচার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগানিয়া বলে মনে হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে, চমৎকার একটি ঘটনা আপনাদের ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠিয়েছেন। এই জন্য যারা ধৈর্য ধরে এপিসোডটি শুনলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই লিখে বা রেকর্ড করে
ঘটনা পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠানোর একমাত্র মাধ্যম হচ্ছে ইমেইল। ইমেল করে আপনার ঘটনা পাঠাতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnantheworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnantheworldbd@gmail.com। আমাদের ভিডিও ডিসক্রিপশনেও আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে দিতে পারবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো তা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, রকমারিতে আমাদের ইয়াসার বইটি পাওয়া যাচ্ছে। কষ্ট করে রকমারিতে সার্চ দিতে হবে না, শুধু কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশনে যেতে হবে, সেখানে রকমারির সেই অর্ডার লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই ইয়াসের বইটি আপনাদের সামনে দেখতে পাবেন। আর অর্ডার করলে কয়েকদিনের মধ্যেই বইটি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, চ্যানেল লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়েও আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। বিদায় নিচ্ছি। আসছে সোমবার হরর নাইট এপিসোডের নতুন আরো ঘটনা নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুস্থ শরীরে ভালোভাবে এপিসোড গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।